সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের ক্লাসটি বিশেষ করে নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আজ আমরা 2020 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নপত্রের গ্রামার অংশ সলিউশন করব ও আনসার অ্যানালাইসিস করব। Question number 1. Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. আমরা বক্সের ওয়ার্ডগুলো পড়ে নিই। ইন, ডার্ক, দ্য, ফ্রম, অ্যান্ড, লার্নিং, ওপন, মিডেস্ট, দ্যাট, ওয়ার্দি। তোমরা সর্বপ্রথমে প্রত্যেকটা আইটেমের প্যাসেজের পুরো অংশ আনসার করার পুরোটুকু আগে পড়ে নেবে, তারপর আনসার করা শুরু করবে। An ideal teacher is dash compared with dash architect. একজন আদর্শ শিক্ষককে প্রায়ই একজন স্থপতির সাথে তুলনা করা হয়ে থাকে। প্রায়ই তুলনা করা হয়, প্রায়ই ইংরেজি হচ্ছে often, OFTEN। ওপেন হচ্ছে একটি অ্যাডভার্ব। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব ইজ এবং কম্পেয়ার্ড হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে প্রায়ই অ্যাডভার্ব বসে থাকে, সেই অর্থে আমাদের এখানে অফন শব্দটা বসেছে। উইথ ড্যাশ আর্কিটেক্ট, একজন স্থপতির সাথে তুলনা করা হয়ে থাকে। অ্যান আর্কিটেক্ট, তাহলে এখানে আনসার হবে অ্যান, একজন অর্থে। আর আর্কিটেক্ট হচ্ছে নাউন, নাউনের আগে আমরা জানি আর্টিকেল বসে, আর নাউনটি যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এই কারণে আমাদের এখানে অ্যান বসেছে। হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন, তাকে একটি জাতির স্থপতি বলা হয়ে থাকে। নির্দিষ্ট অর্থে আমরা দি বসিয়ে থাকি, যেহেতু এখানে নির্দিষ্ট করে বুঝেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিটেক্ট হচ্ছে নাউন, নাউনের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসে, সেই হিসেবে আমাদের আর্টিকেল দি বসেছে। নেক্সট, হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তিনি হচ্ছেন শিক্ষার আলো, শিক্ষা, লার্নিং। তিনি হচ্ছে শিক্ষার আলো। কেন লার্নিং হয়েছে সেটার কারণ হচ্ছে খালিস্তানের আগে আমরা অফ প্রিপোজিশন দেখতে পাচ্ছি। টু ছাড়া সব প্রিপোজিশনের পর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে তা নাউনে পরিণত হয়। তো আমরা সেই হিসেবে আমরা জানি যে প্রিপোজিশনের পর নাউন বসে, সেই হিসেবে লার্নিংটা নাউন। অ্যান্ড মেক্স দ্য ড্যাশ পিপল অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, এবং নিরক্ষর মানুষকে আমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। যোগ্য নাগরিক, ড্যাশ সিটিজেন্স ওর দি সিটিজেন্স, তাহলে এখানে হবে ওর দি। ওয়ার্দি কেন হলো? ওয়ার্দি এখানে অ্যাডজেক্টিভ, সিটিজেন্স হচ্ছে নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করতে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে থাকে। বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট ড্যাশ, কিন্তু এটা পরিতাপের বিষয় যে, যে অর্থে কনজাংশন দ্যাট বসে। আমরা জানি যে অর্থে কনজাংশন দ্যাট বসে, সেই হিসেবে আমরা এখানে দ্যাট বসাবো। দ্য টিচার্স, কিন্তু এটা পরিতাপের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ড্যাশ ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, কিন্তু এটা পরিতাপের বিষয় যে আমাদের সমাজের শিক্ষকদেরকে যথাযথ শ্রদ্ধার চোখে দেখা হয় না। তো আমরা জানি যে একটা ফ্রেজ আছে হোল্ড ইন ডিউ রেসপেক্ট। হোল্ড ইন ডিউ রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে, ফ্রেজের অর্থ হচ্ছে যথাযথ শ্রদ্ধার চোখে দেখা কিংবা যোগ্য সম্মানে অধিষ্ঠিত করা। তো এখানে শিক্ষকদের যথাযথ শ্রদ্ধার চোখে দেখা হয় না, তাহলে আমাদের এখানে হবে ইন, হেল্ড ইন ডিউ রেসপেক্ট। ফ্রেজ হিসেবে এখানে ইনটা গ্যাপের মধ্যে আমাদের ইন প্রিপোজিশনটা বসেছে। দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, তারা অভাবের মাঝে অনাড়ম্বর বা সাদাসিধে জীবনযাপন করেন।
অভাবের মাঝে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে যে ইন দ্য মিডেস্ট অফ। ইন দ্য মিডেস্ট অফ হচ্ছে মাঝে, সেই হিসেবে আমাদের এখানে মিডেস্ট শব্দটি ব্যবহৃত হবে। স্টিল তবু, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, তারা শিক্ষার আলোকে প্রজ্বলিত রাখেন, ইন অর্ডার টু রিমুভ, দূর করতে, দ্য ড্যাশ অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস দ্যাট দ্য সোসাইটি, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে নিরক্ষরতা এবং কুসংস্কারের অন্ধকার দূর করতে। অন্ধকার, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে দি খালিস্তানের আগে আর্টিকেল, আর এরপরে আছে প্রিপোজিশন। আমরা জানি যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, বিশেষ করে দি এবং অফের মাঝে নাউন বসে। তাহলে এখানে ডার্কনেস হবে, ডার্কনেসে পরিণত হয়েছে, নাউন হয়ে গেছে এখানে। অ্যান্ড সুপারস্টিশনস ঢ্যাঁড় দ্য সোসাইটি, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। থেকে অর্থে প্রিপোজিশন ফ্রম বসেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালিস্তানের পর নাউন ফ্রেজ দ্য সোসাইটি আছে। আমরা জানি যে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসে, এখানে সেই হিসাবে থেকে অর্থে ফ্রম বসেছে। কোশ্চেন নাম্বার 2, fill in the blanks with suitable words. Modern civilization is the dash of science. আধুনিক সভ্যতা বিজ্ঞানের আশীর্বাদ বলতে পারি আমরা, উপহার বলতে পারি, অবদান বলতে পারি। যদি আমরা আশীর্বাদ বলি তাহলে হবে ব্লেসিং। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দি এবং অফের মাঝখানে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে গ্যাপ, তাও সুতরাং আমরা এখানে একটা নাউন দিতে হবে। ব্লেসিং শব্দটা হচ্ছে নাউন, ব্লেসিং দিতে পারি। এরপর আমরা আশীর্বাদ অর্থে বোনও দিতে পারি, আমরা বোন অর্থ আশীর্বাদ। এরপরে যদি বলি যে উপহার, তাহলে সেই হিসেবে আমরা গিফট, এটাও নাউন। আর যদি বলি যে অবদান, তাহলে কন্ট্রিবিউশন দিতে পারি। এছাড়া অর্থ অনুযায়ী আমরা দিতে পারি, এগুলো যে কোনো একটা দিলে হবে। যেহেতু উইদাউট ক্লোজ, সেই হিসেবে আমরা আমাদের অর্থ এবং ব্যাকরণগতভাবে শুদ্ধ হয় এমন ওয়ার্ড দিলে হবে। সায়েন্স হ্যাজ ওয়ার্কড ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, বিজ্ঞান পৃথিবীতে জাদুকরের মতো কাজ করেছে। তো মত অর্থে আমরা লাইক অথবা এজ বসাতে পারি আমরা প্রিপোজিশন হিসেবে, লাইক অথবা এজ যে কোনো একটা দিলেই হবে, দুইটাই কারেক্ট। যেহেতু এ ম্যাজিশিয়ান আছে, এখানে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসে। আমরা জানি যে নাউন বা প্রনাউনের পূর্বে মূলত প্রিপোজিশনটা বসে, সেই হিসেবে নাউন ফ্রেজের পূর্বে আমাদের প্রিপোজিশন লাইক অথবা এজ যে কোনো একটা দিলে হবে আমাদের। নেক্সট, উই কান্ট ডু ইভেন ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। উই কান্ট ডু, আমরা চলতে পারি না, ইভেন এ সিঙ্গেল ডে, আমরা এমনকি একদিনও চলতে পারি না। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে সিঙ্গেল বসেছে এখানে, ইভেন এ সিঙ্গেল ডে। ডে যেহেতু নাউন, নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসেছে। এ সিঙ্গেল ডে, অনেক সময় এটা দ্বারা মূলত এ সিঙ্গেল ডে দ্বারা এভরিডেকে বোঝানো হয়ে থাকে, এভরিডে উইদাউট মিসিং এ সিঙ্গেল ওয়ান, অর্থাৎ এমন কোনো বাদ নেই, অর্থাৎ প্রতিদিন এ ধরনের অর্থে। তাহলে সিঙ্গেলটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তার কারণ হচ্ছে যে এরপরে আমাদের নাউন আছে। উই কান্ট ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। মেনি কুইক মিনস ড্যাশ কমিউনিকেশন, যোগাযোগের বহু দ্রুতগামী মাধ্যম, যোগাযোগ এর, আমরা জানি যে র বা এর বোঝাতে প্রিপোজিশন অফ বসে। আর কমিউনিকেশনটা হচ্ছে নাউন, নাউনের আগে সেই হিসেবে প্রিপোজিশন বসেছে। লাইক টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট এটসেট্রা ইত্যাদি। আর ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, এগুলো হলো বিজ্ঞানের শ্রেষ্ঠ বিস্ময়, শ্রেষ্ঠ। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে গ্রেটেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, সেই হিসেবে আমাদের এখানে দি বসেছে। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসেছে। নাওয়াডেজ, আজকাল, এ মেসেজ ক্যান বি সেন্ড ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি বার্তা বা সংবাদ পৌঁছানো যায়, পাঠানো যায়। ইন দ্য টুইঙ্কেল অফ ড্যাশ আই, ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে চোখের পলকে,
ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, চোখের পলকে, সেই হিসেবে এখানে এন বসেছে। সায়েন্স হ্যাজ ব্রট এ রেভলিউশনারি ঢ্যাঁস ইন অল ফিল্ডস, বিজ্ঞান আনয়ন করেছে এ রেভলিউশনারি ঢ্যাঁস, একটি বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেছে ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে। রেভলিউশনারি চেঞ্জ, CHNGE, চেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেভলিউশনারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সেই হিসেবে আমরা এখানে চেঞ্জটা অর্থগত দিক দিয়ে কারেক্ট। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ড্যাশ হজ গট আইজ, ড্যাশ পেয়েছে চোখ, তাহলে কে চোখ পেয়েছে? অন্ধ। অন্ধ ইংরেজি হচ্ছে ব্লাইন্ড। ব্লাইন্ড হ্যাজ গট আইজ, অন্ধ পেয়েছে চোখ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ হচ্ছে ভার্ব, হ্যাজ গট, তো এখানে সাবজেক্ট হিসেবে আমাদের একটা নাউন দরকার, ভার্বের আগে সাবজেক্ট বসে, সেই হিসেবে আমরা ব্লাইন্ড দিয়েছি নাউন, আর অর্থগত দিক দিয়ে এটা কারেক্ট। লেম হ্যাজ গট লেগস, খোড়া কিংবা পঙ্গু বা ল্যাংরা পেয়েছে পা। ডিফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, বধির পেয়েছে শ্রবণ শক্তি। ড্যাশ ডিজিজেস হুইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য পাস্ট, যেসব রোগগুলো অতীতে ছিল দুরারোগ্য অথবা অনারোগ্য, আর নাও ইজিলি ড্যাশ, এখন এগুলো সহজেই আরোগ্য লাভের যোগ্য। আরোগ্য লাভের যোগ্য হচ্ছে কিউরেবল, মানে নিরাময়যোগ্য। তাহলে আমরা এখানে নির্দিষ্ট হিসেবে আমরা যদি দিতে পারি যেসব রোগগুলো, নির্দিষ্ট অর্থে আমরা দি ব্যবহার করতে পারি। ডিজিজেস যেহেতু নাউন, নাউনের পূর্বে আমরা নির্দিষ্ট অর্থে এখানে আর্টিকেল দি ব্যবহার করলাম। হুইচ ওয়ার ইনকিউরেবল, যেটা ছিল অনারোগ্য বা দুরারোগ্য ইন দ্য পাস্ট অতীতে, আর নাও এখন সহজেই তা ইজিলি, এখন সে সহজেই তা কিউরেবল আরোগ্য লাভের যোগ্য বা নিরাময়যোগ্য। কিউরেবল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কিউরেবল দিতে পারি। আর যদি বলি যে আরোগ্য লাভ, এখন সেগুলো সহজে আরোগ্য লাভ হয়ে থাকে, তাহলে সেই হিসেবে আমরা ভাব যদি দিই এখানে, তাহলে ভাব দিলে প্যাসিভ মুডে থাকবে, কারণ এখানে আরটা হচ্ছে বিভার, এরপর পাস্ট পার্টিসিপল হিসেবে যদি দিই আমরা কিউরের পাস্ট পার্টিসিপল হচ্ছে কিউড, তাহলে আমরা এখানে কিউডও দিতে পারি। দুইটাই কারেক্ট, আমরা যেটাই দিই সেটাই কারেক্ট হবে। Question number 3. Make 5 meaningful sentences using the parts of sentences from each column of the table below. আমরা তিনটি সেকশনের সবগুলো অংশ পড়ে নিই। ইন্ডিপেন্ডেন্স, নো নেশন, আওয়ার ওয়ার অফ লিবারেশন, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, দে। ওয়েন্ট, টুক প্লেস, টেক প্লেস অর্থাৎ সংগঠিত হওয়া। বি, বি কখনো একা বসে, কখনো বি এর পরিবর্তে অ্যামিজ আর ওয়াজ ওয়ার বসে। তো বি এর আগে যদি কখনো মডেল ভার্ব থাকে তখনই সাধারণত বি একা বসে, বি মডেল ভার্বের সাথে বসে। আর এছাড়া বিটা কখনো কখনো অ্যামিজ আর ওয়াজ ওয়ার হিসেবে ব্যবহৃত হয়। বি সরাসরি না বসে অ্যামিজ আর ওয়াজ ওয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্যান আসিফ জয়েন্ট দ্য ওয়ার to the battlefield to save the country, eat without struggle in 1971, the birthright of a nation। তো পুরোটা পড়লে আমরা একটা সার্বিক ধারণা নিতে পারবো এখানে কি বলতে চেয়েছে, কি হবে, আমাদের আনসার করতে সুবিধা হবে। অবশ্যই পুরোটা অংশ আগে একবার পড়ে নিতে হবে। নম্বরে ইন্ডিপেন্ডেন্স, প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্স নিয়ে নিই। ইন্ডিপেন্ডেন্স এটার সাথে আমাদের স্বাধীনতা একটি জাতির জন্মগত অধিকার, তাহলে এখানে এটার সাথে আমরা বি এর পরিবর্তে ইজ দিতে পারি। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থরাইট অফ আ নেশন, একটি জাতির জন্মগত অধিকার। এর পরবর্তীতে আমরা বি নাম্বারে গেলাম। নো নেশন, প্রথম অংশ থেকে আমরা এটা নিয়ে নিই। নো নেশন, কোনো জাতি ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে না।
কি অর্জন করতে পারে না? ইট ইহা উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া ইহা অর্জন করতে পারে না। তাহলে নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কোনো জাতি সংগ্রাম ছাড়া এটি অর্জন করতে পারে না, অর্থাৎ স্বাধীনতা অর্জন করতে পারে না। নাম্বার সি, আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ টুক প্লেস সংগঠিত হয়েছিল বা ঘটেছিল। কখন হয়েছিল? ইন 1971 1971 সালে। তাহলে আওয়ার ওয়ার অফ লিবারেশন এটার সাথে আমরা ভাবটা মিলিয়ে টুক প্লেস, এরপরে বাকি অংশ ইন 1971 অর্থ অনুযায়ী আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপরে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থ হচ্ছে সর্বস্তরের জনগণ। এটা একটা ফ্রেজ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ হচ্ছে সর্বস্তরের জনগণ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ কি করেছিল? জয়েন দ্য ওয়ার, যুদ্ধে যোগদান করেছিল। জয়েন যোগদান করেছিল কিসে? যুদ্ধে, দ্য ওয়ার। তারপর আছে সর্বশেষ দেই, বাকি অংশটা আমরা দিয়ে দিই। পয়েন্ট, তারা গিয়েছিল কোথায় গিয়েছিল? টু দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। টু সেভ দ্য কান্ট্রি, দেশকে বাঁচাতে তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। আমরা বক্সের ভাবগুলো পড়ে নিই। ড্রাইভ চালনা করা, সলভ সমাধান করা, ক্রিয়েট সৃষ্টি করা, সাফার কষ্টভোগ করা, অকার ঘটা রিচ পৌঁছা, কজ ঘটানো, ক্যারি বহন করা, ভায়োলেট লঙ্ঘন করা, গিভ দেওয়া। Traffic jam is a common affair in big cities of our country. ট্রাফিক জ্যাম আমাদের দেশের বড় শহরগুলোতে একটি সাধারণ ব্যাপার। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা ড্যাশ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম ঘটিয়ে থাকে। যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা ট্রাফিক জ্যাম ঘটিয়ে থাকে। ঘটানো ইংরেজি হচ্ছে কজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এখানে যখন সাবজেক্টটি যখন দীর্ঘ হবে অর্থাৎ একাধিক ওয়ার্ড বিশিষ্ট হবে তখন এটাকে আমাদের হেডওয়ার্ড নির্ণয় করতে হবে। হেডওয়ার্ড হচ্ছে এখানে মূল শব্দ যেটি দ্বারা ভাবটা প্রভাবিত হবে। এখানে হেডওয়ার্ড হচ্ছে প্রিপোজিশনের পূর্বের শব্দটিকে আমরা যদি প্রেজ থাকে সাবজেক্ট হিসেবে, সেখানে যদি আমাদের প্রিপোজিশন থাকে তার পূর্বের শব্দ যেটা সেটা হচ্ছে হেডওয়ার্ড। এখানে প্রিপোজিশনের শব্দের পূর্বের শব্দটা হচ্ছে নাম্বার, তাহলে নাম্বারটা এখানে সিঙ্গুলার আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এছাড়া আরেকভাবেও আমাদের দীর্ঘ যেসব সাবজেক্টগুলো একটু দীর্ঘতর বা লম্বা হয়ে থাকে সেগুলোকে আমরা বাংলা করে ফেলবো এবং বাংলা করার পর বাংলা অর্থের সর্বশেষ শব্দটি হবে সাবজেক্ট। এখানে বাংলা করলে হয় যে যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা আসে সবার শেষে, তাহলে সংখ্যা ইংরেজি কি? নাম্বার, তাহলে নাম্বারটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের এখানে হবে ভার্বের সাথে এর বাই এস, তাহলে হবে কজ, কজের সাথে এর যুক্ত হবে। কজের সাথে আমাদের একটা এস দিতে হবে। আর আমরা জানি যে যেসব ভার্বের শেষে এস এইচ ও এক্স জেড থাকে সেগুলোর সাথে এর যুক্ত করতে হয়, আর অন্য ভার্বের সাথে শুধু এর যুক্ত করলে হয়। কজেস ট্রাফিক জ্যাম মেইনলি প্রধানত ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, প্রধানত এটি জনাকীর্ণ এলাকায় সংগঠিত হয়ে থাকে বা ঘটে থাকে। তাহলে এখানে হচ্ছে যে ঘটা ইংরেজি হচ্ছে অকার, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি প্যাসেজটা আমাদের কিন্তু কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে। এটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা দেখে বুঝতে পারছি, এবং এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা আর এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই ভার্বের সাথে এস বাই এস হবে। তো এখানে ইট অকার্স এটি ঘটে থাকে, তাহলে অকারের সাথে এস হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট অকার্স, ইট অকার্স এটি ঘটে থাকে। ইন দ্য কনজেস্টেড এরিয়াস জনাকীর্ণ এলাকায়। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম,
অতিক্রম করার প্রবণতা বা ওভারটেকিং প্রবণতাও ট্রাফিক জ্যাম সৃষ্টি করে থাকে। সৃষ্টি করা ইংরেজি ক্রিয়েট, আর ওভারটেকিং টেন্ডেন্সি, এটা অর্থ হচ্ছে যে ওভারটেকিং করার প্রবণতা, তাহলে প্রবণতাটা হচ্ছে টেন্ডেন্সিটা এখানে সাবজেক্ট হেডওয়ার্ড, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সুতরাং এখানে ভার্বের সাথে এস বাই এস হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে হবে ক্রিয়েটের সাথে এস হবে, এখানেও একই অবস্থা, ক্রিয়েটের সাথে হবে ক্রিয়েটস। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার ড্যাশ দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক আইন লঙ্ঘন করে, অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং সতর্কতাহীনভাবে বা অসতর্কভাবে গাড়ি চালায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, ভায়োলেট লঙ্ঘন করা, এখানে কিন্তু শুধু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, কারণ হচ্ছে যে সাবজেক্টটি প্লুরাল। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তো যেহেতু ড্রাইভার যেহেতু প্লুরাল, তো এখানে আমাদের ভার্বটা এস বাই এস ছাড়া অর্থাৎ শুধু বেস ফর্ম হিসেবে বসেছে, ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি। অ্যান্ডের আগে ভার্বের যেই ফর্ম হবে এরপরেও সেই ফর্ম হয়, যেহেতু এখানে ভায়োলেটটা হচ্ছে বেস ফর্মে আছে, সুতরাং এখানেও বেস ফর্ম হবে। তাহলে ড্রাইভ, অসতর্কভাবে গাড়ি চালায়, তো ড্রাইভের বেস ফর্মে আমরা বসালাম। ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল, এটি মানুষকে অনেক কষ্ট দেয়। তাহলে দেয়া ইংরেজি কি, আমরা জানি যে গিভ অর্থ দেয়া, আর সাবজেক্ট হচ্ছে ইট, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গিভের সাথে এস বাই এস হবে, গিভস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস যুক্ত হলো। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট ড্যাশ হসপিটালস টাইমলি, বলছে যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো সময় মতো হসপিটালে বা হাসপাতালে পৌঁছতে পারে না। তো রোগী বহনকারী, আমরা এখানে খেয়াল করি অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, এখানে দেখতে পাচ্ছি এইটার উপর একটা রুল আমি এখানে রাখলাম, সেটা হচ্ছে যে একটি বাক্যে মূল ভাব থাকার পরও সাবজেক্ট এর আগে বা পরে যদি অতিরিক্ত ভার্ব অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থাকে আর কি, তবে তা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি থাকবে, আর পাস্ট পার্টিসিপল তো আমরা জানি ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্টটি ব্র্যাকেটযুক্ত ভার্বের কাজের সম্পাদনকারী হলে অর্থাৎ ডুয়ার হলে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের শেষে আইএনজি হয়, এবং সম্পাদনকারী না হলে পাস্ট পার্টিসিপল হবে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ এখানে যদি আমরা অ্যাম্বুলেন্স সাবজেক্ট হিসেবে আমরা অ্যাম্বুলেন্স যদি ধরি, তাহলে এখানে ভার্বটা যদি বহন করার অর্থে ক্যারি ধরি আমরা, তাহলে অ্যাম্বুলেন্স কি নিজে ক্যারির কাজটা করে? যদি অ্যাম্বুলেন্সে ক্যারির বহন করার কাজটা করে তাহলে আইএনজি হবে। যদি অ্যাম্বুলেন্স যদি বহন করার কাজটি না করে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা তো বুঝতে পারছি এখানে পরে যে অ্যাম্বুলেন্স রোগী বহনের কাজটাই করতেছে, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স গুলো সময় মতো হাসপাতালে পৌঁছতে পারে না, তাহলে বহনকারী মানে বহন করে, সুতরাং যেহেতু ভার্বের কাজটা সম্পাদন করে তাহলে এই হিসেবে আইএনজি হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা নন ফাইনাইট করে দেবো এটাকে, তাহলে এখানে ক্যারি হয়ে যাবে ক্যারিং। ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি, ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি সময় মতো হাসপাতালে পৌঁছতে পারে না, পৌঁছা ইংরেজি হচ্ছে রিচ। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান আছে খালিস্তানের আগে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে রিচ হবে, এখানে রিচ বেস ফর্ম, সেই হিসাবে রিচ বসেছে পৌঁছা অর্থে। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, স্টুডেন্ট শিক্ষার্থীরা এবং অফিসগামী লোকজন অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, বলছে যে অফিসগামী লোকজন এবং শিক্ষার্থীরাও ট্রাফিক জ্যামের কারণে কষ্ট করে বা কষ্ট ভোগ করে, কষ্ট করা বা কষ্ট ভোগ করা ইংরেজি হচ্ছে এখানে সাফার। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা সাবজেক্টটা প্লুরাল, স্টুডেন্টস এবং পিপল দুইটাই প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, সাফার বসে যাবে, সাফারের বেস ফর্ম সাফারে বসে গেল। দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, এই সমস্যাটি অনতিবিলম্বে সমাধান করা উচিত,
সমাধান করা উচিত। আমরা জানি যে এখানে প্যাসিভ মোডে আছে, মডাল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েসে মডাল ভার্বের পরে বি থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। তো মডাল ভার্ব শুড আছে, এরপরে বি যুক্ত আছে, এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দেব। সমাধান করা ইংরেজি হচ্ছে সলভ, সলভের পাস্ট পার্টিসিপল সলভড, সলভের পাস্ট পার্টিসিপল সলভ বসলো। তাহলে আমাদেরকে রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে আগে পুরোটা প্যাসেজ পড়তে হবে, এরপরে আমাদেরকে প্যাসেজটি কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে, এর পরবর্তীতে রুলের প্রয়োগের মাধ্যমে আমরা সেটাকে বসাবো। তবে আগে অবশ্যই পুরোটা প্যাসেজ পড়ে নিতে হবে। কোশ্চেন নাম্বার 5, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। আমরা পুরোটা প্যাসেজ একবার পড়ে নিই। রিনা said to Shima, why don't you get up early from sleep? Shima said, it is tough for me to leave bed early. Alas, it is a bad habit, said Rina. If you leave bed early, you can enjoy sound health. Follow my advice. তাহলে আমরা পুরোটু পরে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে, কার বক্তব্য কোনটি সেটি নিশ্চিত হতে হবে। এবার আমরা প্রথম সেন্টেন্সে যাই। রিনা said to Shima, why don't you get up early from sleep? আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটি ইনভার্টেড কমার ভিতর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো সুতরাং আমাদের said to রিপোর্টিং ভার্বের পরিবর্তে asked হবে। তো সাবজেক্ট আমরা যা আছে তাই লিখে দিই, রিনা, said to পরিবর্তে asked হবে, asked অবজেক্ট যা আছে তাই বসে যাবে, অবজেক্ট সীমা। এবার আমাদের কমা ইনভার্টেড কমার কাজ। এখানে যেহেতু রিপোর্টেড স্পিচ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হোয়াই, তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, হোয়াই এর হোয়াই বসে যাবে। এবার সাবজেক্টের কাজ। সাবজেক্ট আছে এখানে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অবজেক্টটা আছে এখানে সীমা, সীমার পরিবর্তে আমরা প্রনাউন দিব, সীমা যেহেতু নাউন, কারণ সীমা অলরেডি একবার লেখা হয়েছে, তো আমরা এবার প্রনাউন হিসেবে সি লিখব, সি। তো যেহেতু এখানে রিনা সীমা দুজনেই স্ত্রীলিঙ্গ, সেহেতু আমাদেরকে নামের প্রথম বর্ণটা দিলে সুন্দর দেখায়। আমরা সীমার নামের প্রথম বর্ণ এস দিয়ে দিলাম। সাবজেক্ট গেলে এবার টেন্সের কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট, ডোন্ট, ডাজেন্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সুতরাং আমাদেরকে যেহেতু রিপোর্টিং ভার্বটা সেইড পাস্ট টেন্সে আছে, আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিটের পরিবর্তে পাস্ট ইনডেফিনিটে পরিণত করতে হবে। তো ডোন্ট হয়ে যাবে ডিডেন্ট। এবার বাকি অংশ, গেট আপ আর্লি ফ্রম স্লিপ যা আছে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে, কারণ আমাদের লাস্টে ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ। এরপরের বাক্য, সীমা সেইড ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। প্রশ্নের উত্তর দিলে সেটা আমরা রিপ্লাই দিতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, তাহলে সীমার বসবে, সেইডের পরিবর্তে রিপ্লাইড হবে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা ইনভার্টেড কমা উঠে আমাদের বসবে দ্যাট। আবার সাবজেক্টের কাজ, ইট, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন কখনো পরিবর্তন হয় না, সুতরাং ইনডিরেক্ট করার সময় আমরা থার্ড পার্সন চেঞ্জ করব না। ইটের ইট বসে গেলে এবার টেন্সের কাজ। এখানে আছে ইজ, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ইজ হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট ওয়াজ বা ওয়ার, ইটের সাথে ওয়াজ হবে। ইট ওয়াজ টাফ ফর, এটা পরিবর্তন ছাড়াই বসবে। এবার আমরা দেখতে পাচ্ছি মি, মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সীমা, সীমা হচ্ছে সীমা সি, সীমার প্রনাউন হচ্ছে সি। তো এখানে আমরা মি দেখতে পাচ্ছি, মিটা হচ্ছে পজিটিভ, পজিটিভের পরিবর্তে পজিটিভ বসে, তো সি এর পজিটিভ হচ্ছে হার, হার বসবে। আর যেহেতু এটি সীমা বলেছে, তাহলে তার নামের প্রথম বর্ণটা আমরা দিয়ে দিই, আর বাকি অংশ যা আছে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, টু লিভ বেড আর্লি, ফুল স্টপ। পরের বাক্য, আলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা বললো যে হায়, এটা তো একটা বদ অভ্যাস। তাহলে এখানে দুঃখ প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স,
তো এখানে দুঃখ প্রকাশ করলে আমরা জানি এক্সক্লেমড উইথ সরো দিতে হয় রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে সেইডের পরিবর্তে। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা দিয়ে দিই, রিনা বসে যাবে। এবার সেইডের ক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ সরো দিব, যেহেতু দুঃখ প্রকাশ করছে। এক্সক্লেমড উইথ সরো। এবার এর পরবর্তীতে হচ্ছে কমা ইনভার্টেড কমার কাজ। আমরা দেখতে পাচ্ছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, আমরা দ্যাট লিখব, দ্যাট। এর পরবর্তীতে সাবজেক্ট, সাবজেক্ট ইট থার্ড পারসন অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। টেন্সের কাজ, ইজ আছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হিসেবে আমরা ভার্বটাকে ওয়াজে পরিণত করব। ইট ওয়াজ, ইট ওয়াজ আ, দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ আছে ব্যাড, অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ থাকলে ইন্টেন্সিফাই করার জন্য আমরা দিব ভেরি। ব্যাড হ্যাবিট অ্যাডজেক্টিভ নাউনটা বসে যাবে, যা আছে তা বসে যাবে, যেহেতু এটা ফুল স্টপ দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো ইট ওয়াজ আ ভেরি ব্যাড হ্যাবিট। হ্যাঁ, এরপর নেক্সট বাক্য, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এই কথাটা কে বলছে? এই কথাটাও রিনা বলছে। এটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এটা যেহেতু রিনা অলরেডি বলছে যে হ্যাঁ এটা তো একটা বদ অভ্যাস, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তুমি সুস্বাস্থ্য বা সুস্থতাও উপভোগ করতে পারবে, আমার উপদেশ অনুসরণ করে। এখানে দেখতে পাচ্ছি যে দুটো বাক্য দু ধরনের ইনভার্টেড কমার ভিতরে, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ আর দ্বিতীয় অংশটা হচ্ছে অ্যাডভাইস করছে, এখানে এটা হচ্ছে ইম্পারেটিভ। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সটাই করব। তাহলে এর পরবর্তীতে যেহেতু কথাটা বলছে আমরা এই কারণে আমরা দেন দিতে পারি, এখানে সুন্দরের জন্য, না দিলেও সমস্যা নেই। দেন শি, শি মানে হচ্ছে রিনা। দেন শি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অবজেক্ট সহ লিখবো, তাই আমরা টোল্ড দিতে পারি। টোল্ড কাকে বলছে? সীমাকে। সীমা নামটা আমরা দিতে পারি, যেহেতু আমরা প্রথমে শি ব্যবহার করেছি, এখন সীমা। দেন শি টোল্ড সীমা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমার কাজ, বাক্যটা শুরু করার পূর্বে কমা ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, দ্যাট দিলাম আমরা। এরপরে সাবজেক্টের আগে ইফ আছে, ইফটা পরিবর্তিত অবস্থায় বসে যাবে ইফ। এবার সাবজেক্টের কাজ, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী বসবে। অবজেক্ট কি আছে? সীমা। তো সীমার ক্ষেত্রে সীমা তো নাউন অলরেডি আমরা উল্লেখ করলাম, এখানে আমরা প্রনাউন দিতে হবে শি, ইফ শি। তো এখানে যেহেতু আমাদের কাকে নির্দেশ করছে এটা নির্দিষ্ট করার জন্য আমরা নামের প্রথম বর্ণটা দিলাম এস, ইফ শি। এবার টেন্সের কাজ, লিভ বেড আর্লি, আমরা ভাব দেখতে পাচ্ছি লিভ প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হবে, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। ইফ শি লেফট বেড আর্লি, প্রথম অংশের যা আছে বসে যাবে। ইফ শি লেফট বেড আর্লি, আমরা কমা দেব। এরপর আবার সাবজেক্ট পরবর্তী অংশের, এখানেও ইউ একই অবস্থা হবে। শি নামের প্রথম অংশটা আমরা আবার লিখে দিই শি ক্যান। আমরা জানি মডেল ভার্বগুলো পরিবর্তন হয়, ক্যান থাকলে কুড হয়ে যায়, তাহলে ক্যান হয়ে যাবে কুড, শি কুড। এরপরে মূল ভার্বের থেকে এখানে বেস ফর্মে থাকবে যা আছে, পরের অংশ বসে যাবে শি কুড এনজয় সাউন্ড হেলথ, যেভাবে আছে সেভাবে বসে যাবে, ফুল স্টপ। আমরা বাক্য শেষ করলাম। কিন্তু পরে আরেকটু অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে ফলো মাই অ্যাডভাইস। এটা এখানে বলতে চাচ্ছে যে আমার উপদেশ অনুসরণ করো, এখানে উপদেশ দিচ্ছে। তো সুতরাং এই অংশটা আমরা আলাদাভাবে লিখবো, একসাথে লিখতে গেলে অলরেডি একটা বড় ক্লজ হয়ে গেছে, এখানে আমরা ফাইনালি লিখতে পারি, যেহেতু একই বক্তার বক্তব্য, রিনা অলরেডি একটা কথা আগে বলছে, এরপরে বলছে এখন আবার, তো একবার দেন উল্লেখ করেছি, এখন যদি ফাইনালি সব শেষে বলি, সব শেষে সে বললো, এটা দিলে সুন্দর হয়, না দিলে সমস্যা নেই। ফাইনালি, ফাইনালি। এরপর আমরা শি দিতে পারি, রিনের পরিবর্তে শি। যেহেতু এখানে উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অ্যাডভাইসড ইউজ করব। অ্যাডভাইস, শি অ্যাডভাইসড, শি অ্যাডভাইসড কাকে উপদেশ দিয়েছে? সীমাকে। অবজেক্ট হিসেবে আমরা সীমার নাম দিয়ে দিলাম, শি অ্যাডভাইস সীমা। এবার কমা ইনভার্টেড কমার কাজ, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে টু বসে, টু বসলো।
এরপর মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব হচ্ছে ফলো, এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বটা আছে ফলো, ফলো বসবে, ফলো মাই, মাই ফার্স্ট পারসন, এটা একটু পরিবর্তন হবে, মাই ফার্স্ট পারসন, এটা পসেসিভে আছে, পসেসিভের পরিবর্তে পসেসিভ হয়, ফার্স্ট পারসন অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টে নির্দেশ করছে শি এর পসেসিভ হচ্ছে হার। তো শিটাকে এখানে এই সাবজেক্ট শি হচ্ছে রিনা, তো তার নামের প্রথম বর্ণটা আমরা এখানে দিলে সুন্দর হয়, দিয়ে দিই আমরা হার অ্যাডভাইস, অ্যাডভাইস যেভাবে আছে সেটা বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, টু ফলো হার অ্যাডভাইস। Question number 6. Change the sentences according to directions. Number A. Once upon a time, there was a little girl named Tarin. সেন্টেন্সটিকে আমাদের কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। তো আমরা আগে দেখে নেব যে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে। এটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এটা সিম্পল সেন্টেন্সে আছে, কারণ হচ্ছে এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্সে। তো সুতরাং আমাদেরকে এখানে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করার শর্ত হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বাট অর এগুলো দিয়ে নতুন একটি ক্লজ যুক্ত করতে হবে। সেখানে নতুন করে একটা সাবজেক্ট থাকবে, নতুন করে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, এই অংশটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিই, এই ক্লজটা যেভাবে আছে থাকুক, এটাকে রেখে দিয়ে নতুন একটা ক্লজ আমরা তৈরি করব। এরপরের অংশ আছে নেমড তারিন, এখানে আমাদের ফার্স্ট পার্টিসিপল আছে, এখানে এই অংশটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা ফাইনাইট ভার্বে পরিণত করব এবং নতুন করে একটা সাবজেক্ট দেব। তার আগে এটাকে সংযুক্ত করার জন্য আমরা অ্যান্ড কনজাংশনটি যুক্ত করব। অ্যান্ড নেমড তারিন, নামের, অর্থাৎ অর্থটা কি দাঁড়াচ্ছে, একদা একটি ছোট্ট মেয়ে ছিল, তারিন নামের একটি ছোট্ট মেয়ে ছিল। আমরা যদি বলি এভাবে যে একদা একটি মেয়ে ছিল এবং তার নাম ছিল, একদা একটি ছোট্ট মেয়ে ছিল এবং তার নাম ছিল তারিন, তার নাম ছিল, অর্থগত দিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার নাম ছিল, তার হচ্ছে হার, যেহেতু মেয়েটা শি তাহলে হবে হার নাম, এখানে নামের কথা উল্লেখ করছে তাহলে হার তো পসেসিভ, এখানে আমাদের একটা নাউন দিতে হবে হার নেম, তাহলে আমাদের মিলে হার নেম। এবার তার নাম ছিল, তাহলে এখানে প্রথম ক্লজের ভার্ব হচ্ছে ওয়াজ, এটা পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, তো সুতরাং আমরা এখানে তার নাম ছিল, এখানে বিভার্ব হিসেবে আমরা ওয়াজ দিতে পারি, অর্থগত মিলবে হার নেম ওয়াজ। এবার নামটা আমরা দিয়ে দিই, তার নাম ছিল তারিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব প্রথম ক্লজে আছে, এরপরে দ্বিতীয় ক্লজে হার নেম আরেকটা সাবজেক্ট, এরপরে ওয়াজ এখানে আরেকটা ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সুতরাং এটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা নেক্সট বি নাম্বারে আসি। দো শি ওয়াজ আ নাইস লিটল গার্ল শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, এখানে আমাদের সিম্বল করতে বলা হয়েছে, আমরা একটু দেখে নিই এটা কোন সেন্টেন্সে আছে। দো আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের নমুনা আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, এরপরে দ্বিতীয় ক্লজে আরেকটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, তো সুতরাং এটা স্পষ্টতই কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে সিম্পল করতে হলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বাদ দিতে হবে এবং কনজাংশনটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা দো শি ওয়াজ আ নাইস লিটল গার্ল, যেহেতু এখানে দুটো অংশের দুটো ক্লজের সাবজেক্ট এক, তাহলে আমরা যে নিয়মটা প্রয়োগ করব সেখানে সেটা হচ্ছে যে প্রথমত দোয়ের অথবা অল দোয়ের পরিবর্তে সিম্পল করার সময় আমাদের ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে, আমরা ইন স্পাইট অফ প্রথমে দেব, ইন স্পাইট অফ, এরপর দুটো সাবজেক্ট এক হলে আমাদেরকে যে প্রথম ফাইনাইট ভার্বটা আছে সেটাকে আইএনজি যোগে নন ফাইনাইট করে দেবো আমরা, আইএনজি করে দিলে ওয়াজ বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলোর সাথে আইএনজি যোগ করলে বিং এ পরিণত হয়, বিং, ইন স্পাইট অফ বিং। এরপর আমরা ভার্বের পরবর্তী অংশ প্রথম ক্লজে যা আছে তা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, ইন স্পাইট অফ বিং আ নাইস লিটল গার্ল।
এরপরে পরবর্তী ক্লজ অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াজটা এখানে এখানে সাবজেক্ট সি, এখানে এটা বাদ গেছে। এর পরবর্তীতে আমাদের ওয়াজ ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বিং করে নন ফাইনাইট করে দিয়েছি, দুটো এখানে বাদ গেল। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলটিমেটলি এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো কিভাবে, সি একটা সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকে। তো সুতরাং এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। আমাদের নাম্বার সি, এখানে বলছে যে she passed her time in reading and writing, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে আমাদের। আমরা একটু দেখে নিই এটাকে কোন নিয়মে করব। আমরা সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, অক্সিলিয়ারি ভার্ব নেই, মূল ভার্ব থাকলে আমাদের ডু ডাজ ডিডের সহায়তা নিয়ে আমরা ইন্টারোগেটিভ সাজাতে হবে। তো এখানে যেহেতু নট নেই তাহলে ডোন্ট ডাজ এন্ড ডিডেন্ট যে কোনো একটা দিয়ে শুরু করব, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে আমরা শুরু করতে হবে ডিডেন্ট দিয়ে। এবার সাবজেক্ট, ডিডেন্ট পর সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি শি আছে সাবজেক্ট, ডিডেন্ট শি। এবার ভার্বের বেস ফর্ম বসবে, পাস্ট এর ইডি বাদ যাবে, শুধু পাস অর্থাৎ মূল শব্দটা বসবে, ডিডেন্ট শি পাস। এবার অবশিষ্ট অংশ, মূল ভার্বের অবশিষ্ট অংশ, পরের অংশ যা আছে সেটা বসে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কোশ্চেন মার্কটা দিতে হবে, কোশ্চেন মার্ক। তাহলে ডিডেন্ট শি পাস হার টাইম ইন রিডিং এন্ড রাইটিং। নাম্বার ডি, হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ আছে, এখানে আমাদেরকে নেগেটিভ করতে বলা হয়েছে এখানে, তো আমরা নেগেটিভ করি। হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এখানে যে নিয়মটি করতে হবে সেটা হচ্ছে যে লাইকড আছে পাস্ট ফর্মে আছে, এটাকে নেগেটিভ করতে হলে আমাদের নট আনতে হবে। নট তো একা বসবে না, অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে আমাদের ডু ভার্বের সহায়তা নিতে হবে। ডু ডাজ ডিড, যেহেতু পাস্ট ফর্মে আছে লাইকড তাহলে আমরা ডিড নট ইউজ করব। তো সাবজেক্ট যা আছে তা দিয়ে দিই আমরা, হার প্যারেন্টস। এর পরবর্তীতে নেগেটিভ করার জন্য আমরা ডু ভার্বের সহায়তায় নট সহ বসাবো, ডিড নট। এবার লাইকড আছে, লাইকের অপোজিট ওয়ার্ড ইউজ করবো আমরা, লাইক পছন্দ করা, অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসলাইক, অপছন্দ করা। আর এখানে আমরা মূল ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, কারণ আমরা জানি ডু ভার্বের পর অর্থাৎ ডু ডাজ ডিড এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। এর পরবর্তীতে হার প্যারেন্টস ডিড নট লাইক, হারের হার বসে যাবে। এরপর ভেরি মাচ যদি থাকে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভ করার সময় ভেরি মাচের পরিবর্তে অ্যাট অল বসাতে হয়, অ্যাট অল। হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার অ্যাট অল। নাম্বার ই, এভরিওয়ান প্রেইজড হার, এখানে আমাদের এর গায়ে প্যাসিভ করতে হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমাদের কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে। সাবজেক্ট আছে এভরিওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম আছে প্রেইজড আর অবজেক্ট আছে, তাহলে এটা স্পষ্টতই পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো প্যাসিভের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট করব, অবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট হচ্ছে হার, হারের সাবজেক্ট করব আমরা শি। এরপর প্যাসিভের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর টেন্স ও নাম্বার পার্সন ও সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী একটা বিভাগ দিতে হয়। ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, ফার্স্ট ইনডেফিনিটে প্যাসিভ করার সময় ওয়াজ বা ওয়ার বসে, সি এর সাথে আমাদের ওয়াজ বসবে। সাবজেক্ট বসলো, অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব বসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেইজড এর পাস্ট পার্টিসিপল প্রেইজড হয়ে থাকে, প্রেইজড। এরপরে প্রিপোজিশন বাই যোগ করবো আমরা স্ট্রাকচার অনুযায়ী। এবার সাবজেক্টটাকে অবজেক্ট করব, এভরিওয়ান হয়ে যাবে, পরিবর্তন হবে না, পরিষ্কার। She was praised by everyone. Number F, she was very attentive to her study. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদেরকে করতে বলেছে এক্সক্লেমেটরি। এখানে দেখতে পাচ্ছি যে কোন নিয়ম করব আমরা একটু খেয়াল করি, এ বা এন নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে এ বা এন থাকলে হোয়াট দিয়ে শুরু হয় এক্সক্লেমেটরি, এ বা এন না থাকলে আমাদেরকে হাউ দিয়ে শুরু করব। তাহলে আমরা হাউ দিয়ে শুরু করি। এরপর আমরা ভেরি এর পর যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা থাকবে সেটা দিব। আমরা এই অ্যাডজেক্টিভ আছে এখানে অ্যাটেন্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ অ্যাটেন্টিভটা আমরা হাউ এর সাথে বসাবো, হাউ এর পর অ্যাডজেক্টিভ। এর পরবর্তীতে সাবজেক্ট ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা দেখতে পাচ্ছি আমরা শি আছে এবং ভার্ব আছে ওয়াজ, শি ওয়াজ, সাবজেক্ট ভার্ব। এরপরে এক্সটেনশন অবশিষ্ট অংশটা আমাদের বসে যাবে
টু হার স্টাডি, তাহলে হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর জি, শি অলসো হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম, একে কমপ্লেক্স করতে বলা হয়েছে এখানে। তো এটা কোন সেন্টেন্সে আছে, একটা সাবজেক্ট আছে শি, ফাইনাইট ভার্ব হচ্ছে হেল্পড। তো এখানে এটা স্পষ্টই বুঝতে পারছি আমরা, সিম্পলে আছে। একে কমপ্লেক্স করতে হলে আমাদের যে নিয়মটা প্রয়োগ করতে হবে আমরা সেভাবেই করব। তো এখানে প্রথম ক্লজটা হচ্ছে শি অলসো হেল্পড হার মাদার, এই প্রথম ক্লজ এই ক্লজটা আছে এখানে একটি ক্লজ, এই ক্লজটি আমাদেরকে বসিয়ে দিতে হবে, এটার পরিবর্তন করার দরকার নেই। এবার পরের অংশটাকে আমরা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাবো এবং নতুন করে একটা ক্লজ অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দিতে হবে। ইন হার ফ্রি টাইম, এখানে সময় ইন্ডিকেট করছে, এখানে সময়ের জন্য আমরা হোয়াইল বা হোয়েন বসি, আমরা এখানে হোয়েন দেব। শি অলসো হেল্পড হার মাদার হোয়েন, যখন, অর্থ হচ্ছে কি সে তার মাকে তার অবসর সময়ে সাহায্য করত। তো আমরা বলবো যে সে তার মাকে সাহায্য করত যখন সে অবসর থাকতো, অথবা যখন তার অবসর সময় ছিল বা অবসর সময় থাকতো। তাহলে এখানে যখন সে অবসর থাকতো, যখন সে, তাহলে এখানে সাবজেক্ট করতে গেলে আমরা এখানে হার দেখতে পাচ্ছি পসেসিভ, এটার সাবজেক্ট ফর্ম আমরা দিয়ে দিই সি, তাহলে আমরা মিলাতে পারবো। এবার যদি আমরা যখন সে ফ্রি থাকতো, ফ্রিটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জন্য আমরা বিভার ওয়াজ দিতে পারি এখানে, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেল্প পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, সুতরাং আমাদের পরের ক্লজটাও পাস্ট টেন্সে করতে হবে, পাস্ট ইনডেফিনিটে বিশেষ করে। তো শি ওয়াজের জন্য আমরা ভার্বের পাস্ট ফর্ম দিলাম শি ওয়াজ। এবার অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বি ভার্বের সাথে অ্যাডজেক্টিভটা দিলে মিলে সুন্দর দেখায়, তাহলে শি ওয়াজ ফ্রি, তাহলে অর্থটাও মিলে যাচ্ছে। আর আমাদের নতুন করে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিলাম আমরা, এর পরবর্তীতে আমাদের কমপ্লেক্স করার জন্য একটা সাবজেক্ট, নতুন করে আমাদের একটা ক্লজ তৈরির জন্য একটা সাবজেক্ট দরকার, একটা ফাইনাইট ভার্ব দরকার, ফাইনাইট ভার্ব ওয়াজ। তো সুতরাং আমাদের কমপ্লেক্সের জন্য একটা কনজাংশন আসলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর পরবর্তীতে ক্লজ তৈরির জন্য আমাদের একটা সাবজেক্ট, এর পরবর্তীতে ওয়াজ, এখানে ফাইনাইট ভার্ব আসলো। তো সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর আগে থেকে তো একটা সাবজেক্ট শি এবং একটা ফাইনাইট ভার্ব আছেই, তাহলে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব হয়ে গেল, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলো, সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা আরেকভাবে করতে পারি অর দিয়ে। প্রথম অংশ যেভাবে আছে শি অলসো হেল্পড হার মাদার, পয়েন্ট পর্যন্ত আমরা যা আছে তা দিয়ে দিই, শি সাবজেক্টটাও ঠিক রাখবো আমরা। আর ভার্বের ক্ষেত্রে একটু আসি, যদি আমরা হ্যাভ ভার্ব ইউজ করি, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম হ্যাড দিলাম, যেহেতু আমাদের এটা আলটিমেটলি প্রথম ক্লজটা ফার্স্ট টেন্সে আছে শি হ্যাড, তাহলে আমরা এই অংশটা দিয়ে দিতে পারবো ফ্রি টাইম, ফ্রি টাইম পুরোটা ব্যবহার করতে পারবো, কারণ এখানে নাউন আছে টাইম, এজন্য আমাদের হ্যাভ ভার্ব দিলে অর্থটা মিলে যাবে। তাহলে এভাবে দিলে হবে হোয়েন শি হ্যাড ফ্রি টাইম। আর যদি আমরা ফ্রি টাইম না দিয়ে যদি শুধু ফ্রি দিয়ে অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে আমরা বিভাব দিব, টেন্স অনুযায়ী ফার্স্ট ফর্মটা ইউজ করছি আমরা এখানে, তাহলে হোয়েন শি ওয়াজ ফ্রি, দুটোই কারেক্ট। এরপর এইচ, শি নেভার টোল্ড আ লাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমাদের যে নিয়মটা আমরা করব সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে শুরুতে এখানে আমাদের একটা বিভাব দিয়ে শুরু করব আমরা। এখানে টোল্ড দেখতে পাচ্ছি, টোল্ড এখানে অক্সিলারি ভার্ব নাই, সরি এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এখানে আমাদের অক্সিলারি ভার্ব যেহেতু নেই, নাম্বার এইচ, শি নেভার টোল্ড আ লাই, এটা ইন্টারোগেটিভ করতে হবে আমাদের। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি কোন নিয়মে করবো, এটা সাবজেক্ট আছে এখানে শি, এর পরবর্তীতে নেভার, আমরা জানি অ্যাসার্টিভে নেভার থাকলে ইন্টারোগেটিভে এবার বসে, তারপর এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে টোল্ড। তো আমরা যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা ডু ভার্বের সহায়তা নেব এখানে, তাহলে এখানে টোল্ড আছে পাস্ট ফর্ম, তাহলে ডিড ইউজ করবো আমরা, নট ইউজ করবো না কারণ নেভার আছে, নেভার নেগেটিভ, তাহলে ডিড। এবার স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্বের পর আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট এখানে শি আছে, এরপর ধারাবাহিকভাবে আছে নেভার, নেভারের থাকলে আমরা এটাকে এবারে পরিণত করি ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, ডিড শি এবার। এবার আসি আমরা টোল্ড, টোল্ডটা পাস্ট ফর্মে না থেকে এখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে পরিণত হবে, টেল হয়ে যাবে,
কারণ হচ্ছে যে এখানে আমাদের ডিড আছে, আমরা জানি যে ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, এজন্য টোলটা টেলে পরিণত হলো। এর পরবর্তীতে বাকি অংশ যা আছে আলাই এখানে বসে গেল। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের একটা কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে ডিড শি এবার টেল আলাই। এরপর আই নাম্বার, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য স্কুল। এটাকে আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়ান অফ দি আছে এখানে, তার মানে এটা সুপারলেটিভে আছে, এক হচ্ছে ওয়ান অফ দি, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে এটা সুপারলেটিভে আছে, সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভে করতে হবে। এখানে আমরা যেহেতু ওয়ান অফ দি আছে, সুপারলেটিভে ওয়ান অফ দি থাকলে পজিটিভ শুরু হয় ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ। এবার আমরা আসি শেষের সাবজেক্ট, অর্থাৎ শেষের অংশ, সুপারলেটিভ ডিগ্রির শেষের অংশটাকে আমরা প্রথমে নিয়ে আসতে হবে। নিয়ম অনুযায়ী ভেরি ফিউর পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে, বাক্যের শেষে যেটা থাকে সেটা। তো মোস্ট ইন্টেলিজেন্টের পরে যেটা আছে আমাদের গার্লস ইন দ্য স্কুল, এটা বসে যাবে। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল। এবার এটা সাবজেক্ট হিসেবে বসার পর এবার ভার্ব আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে ওয়াজ। ওয়াজ মানে হচ্ছে পাস্ট টেন্সের বিভাগ, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার বসবে। আর ভেরি ফিউ তো প্লুরাল ইন্ডিকেট করে, তো সুতরাং ভেরি ফিউর পরে বসে প্লুরাল সাবজেক্ট এবং ভার্বটাও প্লুরাল হয়, তো সুতরাং ওয়াজ না হয় এখানে ওয়ার হবে। ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল ওয়ার। এবার অ্যাজ দিতে হবে, স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আমাদের অ্যাজ। এবার ইন্টেলিজেন্ট, এখানে আমাদের পজিটিভ ফর্ম বসবে, এটা সুপারলেটিভে আছে মোস্ট ইন্টেলিজেন্ট, আমরা দিব শুধু ইন্টেলিজেন্ট। অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। এবার প্রথম সাবজেক্ট কি আছে এখানে শি। শি পরিবর্তিত হবে না, কোনো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। নাম্বার 8, শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন ল্যাব। কমপ্লেক্স করতে বলেছে এখানে, দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ার্কড আছে একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট আছে শি। তো আর তাহলে বাক্যটা দেখে বোঝাচ্ছে এটা সিম্পলে আছে, আমাদেরকে করতে হবে কমপ্লেক্স। তো কমপ্লেক্স করতে হলে আমাদেরকে যে নিয়মটা সেটা হচ্ছে যে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, উদ্দেশ্যমূলক বাক্যে টু প্লাস ভি1 যদি থাকে, ইনফিনিটিভ থাকে, তাহলে আমাদেরকে যে নিয়ম করতে হয় সেটা করব আমরা। টু এর আগে অংশ যা আছে তা বসে যাবে। এবার টু এর পরিবর্তে আমরা দিব সো দ্যাট। সো দ্যাট প্রথম সাবজেক্ট, একটা প্রনাউন আছে, প্রনাউন থাকলে প্রনাউনে বসে যায়, নাউন থাকলে প্রনাউন বসে, সি এ সি বসবে। এবার ক্যান অথবা কুড, ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে প্রথম ক্লজের ভার্বটি, তাহলে কুড বসবে। ওয়ার্কড আছে তাহলে কুড হবে। এর পরবর্তীতে টু এর পরে যে অংশটা আছে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, সেটা যা আছে সেটা বসে যাবে অপরিবর্তিত অবস্থায়। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ। নাম্বার 7, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এটা কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার এ, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল। এটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে নিয়মটি হবে সেটা হচ্ছে যে নো সোনার হ্যাড এর পর আমাদের পাস্ট পারফেক্ট হয়, এর পরবর্তীতে এর পরের অংশটা যোগ হয় দেন দিয়ে, টিএসএন দেন, এবং দেনের পরবর্তীতে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে পরে এমন একটা ক্লজ দিতে হবে আমাদের। তো নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল, এর পরবর্তীতে আমাদের দিতে হবে দেন দিয়ে যুক্ত করতে হবে। দেন নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল দেন। এবার অর্থ অনুযায়ী আমরা একটু খেয়াল করি, আমরা বিদ্যালয়ে পৌঁছতে না পৌঁছতেই, আমরা বিদ্যালয়ে পৌঁছতে না পৌঁছতেই ক্লাস শুরু হয়ে গেল। সহজভাবে যদি আমরা দিতে হলে ক্লাস হলে সাবজেক্ট দিতে পারি দ্য ক্লাস। পাস্ট ইনডেফিনিট করতে গেলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড দিতে পারি।
নাম্বার বি, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। এটা হচ্ছে যে আনলেস মানে ই প্লাস নট, অর্থাৎ বাক্যটা দ্বারা এভাবে যে ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়ালেখা না করো। তাহলে পরের অংশটা ফিউচার ইন্ডিকেট করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে তুমি পরীক্ষা খারাপ করবে, তুমি ভালো করতে পারবে না, তুমি ফেল করবে, এটা ভবিষ্যৎ ইন্ডিকেট করছে এখানে। তাহলে এখানে এর পরবর্তীতে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে সাবজেক্ট ইউ, এখানে ইউ আছে, আমরা পরের ক্লজে সাবজেক্টটাও ইউ রাখবো আমরা। তুমি পরীক্ষা ভালো করতে পারবে না যদি আমরা দিই, তাহলে ক্যান নট ফিউচার ইন্ডিকেট করতে আমরা ক্যান নট ইউজ করব, পারবে না পারা অর্থে ইউ ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এভাবে দিতে পারে ভার্বের বেস ফর্ম ডু ওয়েল, পরীক্ষায় ইন দ্য এক্সামিনেশন। ইউ ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অথবা আমরা যদি এভাবে দিই যে তুমি পরীক্ষায় ফেল করবে, তাহলে সাবজেক্ট হিসেবে আমাদের ইউ আনতে হবে, যেহেতু প্রথম ক্লজে ইউ আছে। ফিউচার ইন্ডিকেট করতে উইল, ফিউচার ইনডেফিনিট টেন্স, ইউ উইল ফেল, ভার্বের বেস ফর্ম উইলের ফর্ম ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে। অর্থ অনুযায়ী ঠিক হতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী কারেক্ট হতে হবে। নাম্বার সি, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, পার্টি আরম্ভ হতে না হতেই। নো সোনারের সাথে, নো সোনার হেডের সাথে আমাদের যুক্ত হয় দেন, এটাও একই রকম স্ট্রাকচার, তবে জাস্ট একটু পার্থক্য হচ্ছে যে পরের ক্লজটা এখানে হয়েন দিয়ে শুরু হবে, দেন না হয়। স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, বিগান পরবর্তীতে হবে হয়েন। আমরা এখানে যে অংশটা দিতে পারি এটাও ফার্স্ট ইনডেফিনিটে দিতে হবে। এবার অর্থ অনুযায়ী আমরা মিলিয়ে একটা ক্লজ দিতে হবে। পার্টি আরম্ভ হতে না হতেই, আমরা সেখানে গিয়ে পৌঁছলাম দিতে পারি আমরা, তাহলে সাবজেক্ট উই হবে। পৌঁছে ইংরেজি রিচ, রিচের পাস্ট ফর্ম দিতে হবে, পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হবে উই রিচড, সেখানে অর্থে আমরা দেয়ার দিতে পারি দেয়ার, উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছলাম। অথবা আমাদের অর্থ মিলে এরকম একটা ক্লজ দিলেই হবে, তবে পাস্ট ইনডেফিনিট ঠিক রাখতে হবে, আর শেষের অংশটা, শেষের ক্লজটি আমরা হয়েন দিয়ে যুক্ত করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে যে নো সোনার হেডের সাথে পরবর্তী অংশটা যোগ করতে হলে দেন দিয়ে যোগ করতে হয়, আর স্কার্সলি হেড এবং হার্ডলি হেডের সাথে হয়েন দিয়ে যুক্ত করতে হয়, আর পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিটে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরের বাক্য ডি, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। এখানে এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, থার্ড কন্ডিশনাল। ইফের পরে আছে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, এর পরবর্তীতে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ই প্লাস পাস্ট পারফেক্টে আছে। তাহলে এটা পারফেক্ট কন্ডিশনাল আমাদের করতে হলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট পরবর্তী ক্লজে আসবে সাবজেক্ট, এরপর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তার পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, অবশিষ্ট অংশ প্রয়োজন হলে দেব আমরা, এবং অর্থ অনুযায়ী প্রথম অংশের সাথে আমাদের অবশ্যই মিলতে হবে। তাহলে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আমি তাকে ফোন দিতাম, আমি তাকে ফোন দিতাম, তাহলে সাবজেক্ট, যেহেতু প্রথম ক্লজের সাবজেক্ট আই আছে, আমি এখানেও আই দেব, আমি তাকে ফোন দিতাম, তাহলে দিতাম এখানে উড হ্যাভ দিই আমরা, আই উড হ্যাভ, ফোনের পাস্ট পার্টিসিপল দিতে হবে, আই উড হ্যাভ ফোনড, তাকে, তাকে ফোন দিতাম, কারণ এখানে হিজ লেখা আছে, তার মোবাইল নাম্বার, তাহলে তার মোবাইল নাম্বারের সাথে তার সম্পর্ক, তাকে ফোন দেওয়ার সম্পর্ক, তাহলে হিম অবজেক্ট দিতে হবে হিম, আই উড হ্যাভ ফোনড হিম। এছাড়া অর্থ অনুযায়ী আমরা যদি অন্য কিছু মিলাতে পারি সেটা দিব, তবে স্ট্রাকচার ঠিক রাখতে হবে। পরবর্তী ক্লাসে সাবজেক্ট দিতে হবে, এর পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অর্থ অনুযায়ী সঠিক রেখে দিতে হবে, এর পরবর্তীতে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই দিতে হবে, বাকি অংশ প্রয়োজন অনুযায়ী আমরা আনবো। লাস্টটা নাম্বার ই, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে প্রোভাইডেড দ্যাট, এখানে প্রোভাইডেড দ্যাটটা আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ, আমি প্রয়োজনে এখানে একটু ব্র্যাকেটে লিখে দিই সুবিধার জন্য, প্রোভাইডেড দ্যাট মিন করে ইফ, অর্থাৎ যদিকে বোঝায়, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ, প্রোভাইডেড দ্যাট দ্বারা
ইফ অর্থ প্রকাশ করে। তাহলে অর্থটা কি দ্বারা ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি তুমি উন্নতি করতে চাও জীবনে, যদি তুমি জীবনে সাফল্য লাভ করতে চাও, অর্থ অনুযায়ী যেভাবে এবারে আমরা সেটা দিব। তাহলে এই অংশটা যেহেতু আমাদের প্রথম অংশটা এখানে ইম্পারেটিভ ইন্ডিকেট করছে, ভাব দিয়ে শুরু হয়েছে, তাহলে পরের অংশটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে এই ইউটা থাকে উজ্জ্ব অবস্থায় থাকলে, তাহলে আমরা পরের অংশে ইউ দিই সাবজেক্ট হিসেবে। ইউর সাথে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট রাখবো অর্থের জন্য। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অনুযায়ী আমাদের ভার্বের বেস ফর্ম বা বেস ফর্ম ইউর সাথে বেস ফর্মে বসবে। যদি তুমি উন্নতি করতে চাও জীবনে, চাওয়া ইংরেজি ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট, উন্নতি করতে উদ্দেশ্য বোঝাচ্ছে, টু প্লাস বেস ফর্ম বসবে টু শাইন। টু শাইন অথবা শাইনের পরিবর্তে আমরা প্রসপারও দিতে পারি, উন্নতি করা কি জীবনে। তাহলে ইন লাইফ প্রিপোজিশন যোগে লাইফ শব্দটা বসবে ইন লাইফ। তাহলে ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট অর্থাৎ ইফ আর কি, কঠোর পরিশ্রম করো যদি তুমি জীবনে উন্নতি করতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, এই অংশটা আমাদের এভাবেই করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটে করবো আমরা, আর ইউ দিয়ে শুরু হবে। Question number 8. Complete the following text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses. Bangladesh is an dependent country, but she is still burdened with poverty, population, employ, corruption, food deficient, natural calamities, power crisis, etc. বাংলাদেশ একটি ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটি পরাধীন দেশ অথবা নির্ভরশীল দেশ। অর্থ মেলে না, হতে হবে স্বাধীন দেশ। স্বাধীন দেশ, তাহলে ডিপেন্ডেন্ট হয় না, এখানে হবে ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ হচ্ছে যে এখানে প্রিফিক্স ইন যুক্ত হবে, এখানে ভাওয়েল এর পূর্বে এন বসে, এমন একটা ভাওয়েল দিয়ে শুরু করতে হবে ওয়ার্ডটা, যে ওয়ার্ড এর পূর্বে ভাওয়েল থাকবে এবং সেই হিসেবে এনটা মিলে যাবে। আর কান্ট্রিটা হচ্ছে এখানে নাউন, নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ দরকার। ডিপেন্ডেন্ট নিজে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার অপোজিট ওয়ার্ড হবে, না হলে অর্থ মিলবে না। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। তাহলে আমরা এখানে ডিপেন্ডেন্টের আগে আমরা ইন যুক্ত করব, প্রিফিক্স ইন, তাহলে অর্থ মিলে যাবে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে আমাদের গ্রামাটিক্যালিও কারেক্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাট কিন্তু শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি, কিন্তু এটি এখনো দারিদ্রতায় ভারাক্রান্ত। কিছু সমস্যার কথা বলা হয়েছে এখানে, দারিদ্রতা, এরপর আছে পপুলেশন। পপুলেশন সমস্যা না, অতিরিক্ত পপুলেশন মানে ওভার পপুলেশন, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যাটা হচ্ছে সমস্যা। তাহলে এখানে পভার্টিটা হচ্ছে নাউন। আমরা জানি যে একই ধরনের পার্টসিপল স্পিচ কমা দিয়ে পাশাপাশি বসে, তো এটা যেহেতু নাউন, এর পরেরগুলোও নাউন হবে। তো সুতরাং এখানে পপুলেশন, এটা নাউন, নিজেই নাউন আছে কিন্তু অর্থের দিক দিয়ে মিলে না, এই জন্য ওভার পপুলেশন হবে। এখানে আমরা প্রিফিক্স ওভার যুক্ত করবো এটার আগে, রুট ওয়ার্ডটার আগে ওভার পপুলেশন। অর্থ মিলবে, আমাদের গ্রামাটিক্যালিও কারেক্ট হবে, নাউন হয়ে যাবে। এটা অলরেডি নাউন আছে, অর্থ অনুযায়ী ওভার পপুলেশন হবে। এরপর আছে এমপ্লয়। এমপ্লয়টা হচ্ছে ভার্ব, অর্থাৎ নিয়োগ দেওয়া বা নিযুক্ত করা। আমরা বলবো যে বেকারত্ব, এখানে সমস্যার কথা বলা হয়েছে, বেকারত্ব একটা সমস্যা। এমপ্লয়ের সাথে যদি আমরা সাফিক্স মেন্ট যুক্ত করি তাহলে হয়ে যায় এমপ্লয়মেন্ট, কিন্তু এমপ্লয়মেন্ট অর্থ হচ্ছে চাকুরি, বেকারত্ব ইংরেজি হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তাহলে এখানে সাফিক্স যুক্ত হবে মেন্ট এবং প্রিফিক্স যুক্ত হবে আন। তাহলে সহজ কথা হচ্ছে যে টোটাল দাঁড়াচ্ছে কি আনএমপ্লয়মেন্ট। আর শুরুতে আমরা দিব আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। তাহলে এটা নাউন হয়ে গেল। করাপশন, দুর্নীতি। ফুড ডেফিসিয়েন্ট, খাদ্য ঘাটতি, ডেফিসিয়েন্সি হবে, নাউনে পরিণত করবো আমরা ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্সিতে পরিণত হবে FICIENCY, ডেফিসিয়েন্সি, ফুড ডেফিসিয়েন্সি।
খাদ্য ঘাটতি, এটা একটা সমস্যা। এরপরে আছে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস এটসেট্রা। বলছে যে এখানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, কিন্তু এটি দারিদ্রতা, অতিরিক্ত জনসংখ্যা, বেকারত্ব, দুর্নীতি, খাদ্য ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সংকট ইত্যাদি সমস্যায় ভারাক্রান্ত। কনসিডারিং অল দিস, এই সবগুলো বিবেচনা করে দ্য প্রেজেন্ট গভর্ন, বর্তমান সরকার। যে প্রেজেন্ট এখানে হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নাউন বসে আমরা জানি। তাহলে গভর্ন হচ্ছে ভার্ব, এটার সাথে মেন্ট যুক্ত করলে, সাফিক্স মেন্ট যুক্ত হলে এটা নাউনে পরিণত হবে। ভার্বের সাথে মেন্ট যুক্ত করলে সেটা নাউনে পরিণত হয়। GOVERNMENT, গভর্নমেন্ট, বর্তমান সরকার। হ্যাজ এইমড এট, লক্ষ্য নির্ধারণ করেছে, মেকিং আ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে, টু কাম মোস্ট অফ দিস প্রবলেমস, এই সমস্যাগুলোর বেশিরভাগ কাটিয়ে উঠতে বা সমাধানের জন্য বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খালিস্তানের আগে টু আছে, আর এখানে আছে কাম। কাটিয়ে উঠা ইংরেজি হচ্ছে ওভারকাম। টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, কাম নিজেই বেস ফর্ম, কিন্তু কাম হচ্ছে আশা, অর্থ মিলে না। তাহলে ওভারকাম হবে, এখানে আমাদের প্রিফিক্স ওভার যুক্ত হবে কামের সাথে। ওভারকাম অর্থ হলো কাটিয়ে ওঠা, দূর করা, সমাধান করা, এ ধরনের অর্থে প্রকাশ করে। আর ওভারকাম হয়েছে কেন, এর আগে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস, দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট বাংলাদেশ, বলছে যে ডিজিটাল বাংলাদেশের প্রকৃত লক্ষ্য হলো টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করা, টেকনোলজি বেসড গভর্নমেন্ট, প্রযুক্তিভিত্তিক সরকার প্রতিষ্ঠা করাই ডিজিটাল বাংলাদেশের প্রকৃত লক্ষ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন। আগে দেয়া আছে ডিজিট, এটা হচ্ছে নাউন, আমরা এটাকে এল যুক্ত করলে এটার সাথে ডিজিটাল হয়ে যাবে। আমরা সাফিক্স এল যুক্ত করব আমরা ডিজিটের সাথে, তাহলে এটা অ্যাডজেক্টিভে পরিণত হলো ডিজিটাল। এরপর হুইচ, যেটা, উইল এমফাসাইজ, যেটা গুরুত্ব আরোপ করবে, কিসের উপর, দ্য ওভারঅল ডেভেলপ, সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবে, অব দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, জাতি এবং দেশের সার্বিক উন্নয়নের উপর যেটা গুরুত্ব আরোপ করবে। তাহলে ওভারঅল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর আমরা জানি নাউন বসবে। তাহলে ডেভেলপ হচ্ছে ভার্ব, উন্নতি করা, উন্নয়ন করা। তাহলে ডেভেলপের সাথে যদি আমরা মেন যুক্ত করে দিই তাহলে এটা নাউনে পরিণত হবে, ডেভেলপমেন্ট। অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড, দেশ ইতিমধ্যে লক্ষ্য নির্ধারণ করেছে, ইটস টার্গেট, এর লক্ষ্য নির্ধারণ করেছে, ফর দ্য অ্যাচিভ অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021, 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে, ইতিমধ্যে লক্ষ্য নির্ধারণ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খালিস্তানের আগে হ্যাজ আছে, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ফিক্সড হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা প্রায়ই অ্যাডভার্ব বসিয়ে থাকি। রেডি হচ্ছে প্রস্তুত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে প্রিফিক্স আমরা অল ব্যবহার করব, এল, আর রেডি যা আছে এভাবে রেখে দিব, অলরেডি, ইতিমধ্যে। অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভ অফ, আচ্ছা বলছে যে অর্জনের জন্য, অ্যাচিভ এখানে আমরা খালিস্তানের আগে দেখতে পাচ্ছি যে দি আছে আর্টিকেল, এরপর আছে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, অথবা দি এবং অফের মাঝখানে প্রায় নাউন বসে। কিন্তু অ্যাচিভটা হচ্ছে কি, অ্যাচিভটা হচ্ছে ভার্ব, অর্জন করা, এটার সাথে আমরা মেন যুক্ত করলে এটা নাউনে পরিণত হবে। তাহলে অ্যাচিভ যেভাবে আছে এইভাবেই থাকবে, এখানে নাউন যুক্ত করার জন্য আমরা মেন যুক্ত করলাম, সাফিক্স মেন যুক্ত হয়ে এটা নাউনে পরিণত হলো, অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। Question number 9.
Make the equations of the following statements. Number A, let's have a walk outside the farm. আমরা এটা দেখতে পাচ্ছি যে লেটস অথবা লেটাস, এটা লেটস দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে লেটস অথবা লেটাস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে লেটস অথবা লেটাসের পরিবর্তে আমরা শেল উই ব্যবহার করে থাকি। তো সুতরাং আমরা শেল উই দিয়ে দিব, শেল উই দিলে হয়ে যাবে। নাম্বার বি, I am in the habit of walking every morning. এখানে অক্সিলিয়ারি ভার্ব অলরেডি am আছে, am থাকলে am চলে আসবে এখানে, আর যেহেতু নট নেই আমাদের এখানে নট সহ কন্ট্রাক্টেড ফর্ম আকারে দিতে হবে। am not সংক্ষেপ করলে হয় ain't, ain't। আর এখানে আমাদের সাবজেক্ট আছে আই, আই নিজে প্রনাউন, তো সুতরাং আই সরাসরি বসে যাবে ain't I, অথবা এটাকে যদি আমরা aren't I দিই তাও হবে, aren't I, এটা দিলেও কারেক্ট, ain't I অথবা aren't I। নাম্বার সি, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা অক্সিলিয়ারি দেখব, অক্সিলিয়ারি এখানে নেই, মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে ডাজ হবে, নেগেটিভ করতে হবে যেহেতু এখানে কোনো নেগেটিভ এলিমেন্ট নেই, নটও নেই, তো সুতরাং এখানে আমরা ডাজের সাথে নট করলে কন্ট্রাক্টেড ফর্ম আকারে হবে ডাজেন্ট। এবার আসি সাবজেক্ট, সাবজেক্ট নাউন আকারে আছে মর্নিং, অব্যক্তিবাচক অথবা বস্তুবাচক, এগুলা সিঙ্গুলার হলে হবে ইট, প্লুরাল হলে হবে দে। মর্নিং যেহেতু সিঙ্গুলার সুতরাং এটার জন্য আমরা ইট ব্যবহার করব। তাহলে আমরা এন্টারটেইনস এস বাই ইয়েস থাকার কারণে আমরা ডাজেন্ট ইউজ করব, যেহেতু নট নেই নট সহ বসবে ডাজেন্ট, আর মর্নিং এর প্রনাউন হিসেবে বসবে ইট, ডাজেন্ট ইট। নাম্বার ডি, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। এখানে সাবজেক্ট হচ্ছে নো ওয়ান, আর অক্সিলিয়ারি ভার্ব অথবা অপারেটর শুড আছে এখানে, তো শুডটা এখানে আমাদের ট্যাকুশনে আগে চলে আসবে, নট সহ আসার কথা কিন্তু নো যেহেতু আছে, নেগেটিভ এলিমেন্ট থাকলে নট আসবে না, সুতরাং শুধু শুড আসবে এখানে, শুড বসবে, আর প্রনাউন বসবে এখানে নো ওয়ান, নো ওয়ান থাকলে আমরা দে ব্যবহার করি, আমরা এখানে দে বসাবো, শুড দে। নাম্বার ই, হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। হ্যাভ দিয়ে শুরু হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কোশ্চেন করার সময় উইল ইউ বসাবো, উইল ইউ। তবে ওন্ট ইউ দেওয়া যাবে, কিন্তু ওন্ট ইউর ক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যের মধ্যে কোনো নট বা নেগেটিভ এলিমেন্ট আছে কিনা, থাকলে আবার ওন্ট ইউ দেওয়া যাবে না, কিন্তু উইল ইউ সব ক্ষেত্রে প্রযোজ্য, এজন্য নিরাপদে আমরা ভুল হবে না উইল ইউ ব্যবহার করলে। কোশ্চেন নাম্বার 10, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এক্ষেত্রে আমাদের বাংলা অর্থটা জানা খুব জরুরি, বাংলা অর্থ জানলে অনেক সময় আমাদের আনসার করা সুবিধা হয়ে থাকে। দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ড্যাশ অল সর্টস অফ অ্যাটেম্পটস, সকল ধরনের প্রচেষ্টা, টু সলভ ফুড প্রবলেম, খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা, উইল ফেল, ব্যর্থ হবে। নতুবা, নইলে, অন্যথায়, অর্থাৎ যা বলা হয়েছে ইতিমধ্যে যা বলা হয়েছে তার বিপরীত কিছু প্রকাশ করতে আমরা যে ওয়ার্ডগুলো, যে কানেক্টরগুলো ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে আদারওয়াইজ, অন্যথায় অর্থে আদারওয়াইজ। এই হিসেবে আমাদের এখানে আদারওয়াইজ বসবে, আদারওয়াইজ অন্যথায়, সকল ধরনের প্রচেষ্টা, খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। নেক্সট লাইন, ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। আমাদেরকে আমাদের খাদ্য উৎপাদন খুব দ্রুততার সাথে বৃদ্ধি করতে হবে।
তাহলে এখানে আমরা দিতে পারি যে অর্থাৎ পূর্বে যা বলা হয়েছে তার সাথে অতিরিক্ত তথ্য যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা মোর ওভার, বিসাইডস, ইন এডিশন এই কানেক্টরগুলো ইউজ করে থাকি। তাহলে এখানে অলরেডি বলছে যে জনসংখ্যা বৃদ্ধির যে দ্রুত বৃদ্ধি সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এই একটা বিষয়। এরপরে বলছে যে এই এখন আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে খাদ্য উৎপাদন খুব দ্রুততার সাথে বৃদ্ধি করতে হবে। তাহলে আগে তথ্য একটা দিছে যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, এখন আরেকটা, তার মানে হচ্ছে পূর্বে যা বলা হয়েছে তার সাথে অতিরিক্ত তথ্য এখানে প্রদান করছে। তো এক্ষেত্রে আমরা মোরওভার অথবা বিসাইডস ইউজ করতে পারি। মোরওভার অথবা বিসাইডস দিতে পারি, মানে অধিকন্তু, এছাড়াও অধিকন্তু অর্থে এগুলো ব্যবহৃত হয়। অথবা এখানে আরও বসতে পারে, অ্যাট দ্য সেম টাইম হতে পারে, যদি আমরা যে একই সাথে অর্থে অ্যাট দ্য সেম টাইম। এটা খেয়াল রাখতে হবে যেহেতু বাক্যের শুরুতে এজন্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, অ্যাট দ্য সেম টাইম দিতে পারি আমরা। আর যদি বলি যে আবার দিয়ে যদি এই কথাটা শুরু করি তাহলে অ্যাগেনও দিতে পারি। এগুলো আমাদের অতিরিক্ত আগের যা বলা হয়েছে এর সাথে অতিরিক্ত তথ্য যোগ করতে সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। পরের লাইন দেখি আমরা, উই মে মোস্টলি সলভ, আমরা বেশিরভাগ সমাধান করতে পারি আওয়ার ফুড প্রবলেম, আমাদের খাদ্য সমস্যা, বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাস পরিবর্তন করে। অর্থাৎ আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করে আমাদের বেশিরভাগ খাদ্য সমস্যা আমরা সমাধান করতে পারি। ড্যাশ উই ক্যান টেক পটাটো ইনস্টিড অফ রাইস, ইনস্টিড অফ মানে পরিবর্তে, আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। একটা উদাহরণ দিয়েছে একটা, এর আগে বলছে যে আমাদের অভ্যাস পরিবর্তন, তাহলে মানে আমাদের ভাতের অভ্যাস আছে, আমরা ভাতটা পরিবর্তন করে আলু খেতে পারি। তাহলে উদাহরণস্বরূপ কোনো কথার প্রসঙ্গক্রমে যদি উদাহরণ দিয়ে থাকে তাহলে উদাহরণের জন্য আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করে থাকি। বাক্যের শুরুতে এই জন্য ক্যাপিটাল লেটার দিতে হবে অবশ্যই, ফর এক্সাম্পল, অথবা আমরা ফর ইনস্ট্যান্স দিতে পারি। ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স অর্থ হলো উদাহরণস্বরূপ, যে কোনো একটা দিলে হবে। পরের লাইন, ড্যাশ ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। আচ্ছা, কোনো কিছু বক্তব্য প্রদানের পর বা কোনো কিছু সম্পর্কে কিছু আলোচনার পর যদি একটা উপসংহার টানা হয় বা ফলাফল টানা হয়ে থাকে তখন এখানে আমরা সো অথবা দেয়ার পর ইউজ করতে পারি, তাই, অতএব, সুতরাং অর্থে। তাহলে এখানে বলছে কি, বলছে যে আমরা বেশিরভাগ খাদ্য সমস্যা আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের দ্বারা সমাধান করতে পারি। এরপরের লাইনে বললো যে উদাহরণ হিসেবে আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। এরপরের লাইনে আসে বললো যে এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাবার অভ্যাস পরিবর্তনের এখনই উপযুক্ত সময়, তাই। তাহলে অভ্যাসের কথা অলরেডি আগে বলছে, এখন এটার সাথে ফিনিশিং টানলো অর্থাৎ সমাপন টানলো কিভাবে, তাই দিয়ে। তার মানে এক্ষেত্রে আমরা ফলাফল উল্লেখ করতে আমরা সো কথাটা ব্যবহার করতে পারি, সো দিতে পারি, অথবা দেয়ার পরে দিতে পারি। এরপরের বাক্যটা দেখি, ড্যাশ নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, খাবারের পুষ্টিগত যে মূল্য সেটার জ্ঞান, ক্যান হেল্প সাহায্য করতে পারে, টু সলভ আওয়ার ফুড প্রোডাকশন, আমাদের ফুড প্রবলেম, আমাদের খাদ্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে, টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপক হারে। তো বলছে যে খাবারের যে পুষ্টিমূল্য তার জ্ঞান ব্যাপক হারে খাদ্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। সব শেষে, পরিশেষে কোনো কথা যদি আমরা উপসংহার টানা হয় তাহলে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে অনেক সময় লাস্ট অফ অল দিতে পারি, লাস্ট অফ অল এটা দিতে পারি আমরা, ফাইনালিও দেয়া যায়। এছাড়া আমরা যদি বলি যে আগে উল্লেখ করছি এছাড়াও, অনেকগুলো তথ্য অলরেডি এটার পক্ষে দেয়া হয়েছে, আমাদের যে খাদ্য সমস্যা এটা নিয়ে অলরেডি আরো কয়েকটা বাক্য এখানে বলা হয়েছে, খাবার অভ্যাস পরিবর্তনের জন্য বলছে, ভাতের পরিবর্তে আলু খেতে বলছে,
এর পরবর্তীতে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলছে। এগুলোকে যদি আমরা ধরি তদুপরি এছাড়াও অর্থে যদি ব্যবহার করি, তাহলে আমরা এখানে মোরওভার অথবা বিসাইডস ব্যবহার করতে পারি। একটা জিনিস এক্ষেত্রে করা যায়, সেটা হচ্ছে যে যদি আগে মোরওভার ইউজ করি থাকি, তাহলে এখানে আমরা বিসাইডস দিতে পারি। আগে বিসাইডস দিলে এখানে মোরওভার দিতে পারি। কারেক্ট, যেটাই দিয়ে হবে। Number 11, use capitals and punctuation marks where necessary in the following text. আমরা এটা আগে পুরোটা পড়ে ধারণা নিতে হবে কার বক্তব্য কোনটি। স্পিকার এবং পার্সন স্পিকন্টু এটা ভালোভাবে আমাদেরকে বের করতে হবে, কার বক্তব্য কোনটা এটা বুঝে নিতে হবে। Why are you going to বরিশাল? said father. বাবা বলল আমি বরিশাল, বাবা বলল তুমি কেন বরিশাল যাচ্ছ? I want to buy some important books. আমি কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে চাই, said সাদ। সাদ বলল, do you need money? তোমার কি টাকার দরকার আছে? প্রয়োজন, তোমার টাকার প্রয়োজন? Yes father, হ্যাঁ বাবা। Don't go alone, একা যেও না, as time is not going well. যেহেতু সময় ভালো যাচ্ছে না, একা যেও না। এটা নিশ্চয় বাবা বলেছে। তাহলে একটা ধারণা পেলাম আমরা। তাহলে ওয়াইয়ের ডব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। Why are you going to বরিশাল? বরিশালের বিটা ক্যাপিটাল লেটার হবে, তার কারণ হচ্ছে এটা একটা স্থানের নাম। আমরা জানি যে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। Why are you going to বরিশাল? কোশ্চেন মার্ক, প্রশ্ন করেছে এখানে। বক্তব্য শেষ, ইনভার্টেড কমা শেষ হবে। কে বলেছে? said father, এটা বসে যাবে। বাবা বলল। I want to buy some important books, said সাদ। তাহলে I want to buy some important books, এটা সাদের কথা, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা দিয়ে দিই আমরা। এটাও ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, যেহেতু একটা বক্তব্য একজনের। আর বাকের আই সবসময় একলা বসলে সেটা ক্যাপিটাল লেটারে বসে, আর এছাড়া বাকের শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হয়। I want to buy some important books, এটা কে বললো? said সাদ। রিপোর্টিং ভার্ব পরে থাকলে বক্তব্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলে কমা বসে, ইনভার্টেড কমা শেষ হবে। said সাদ, said সাদ। যেহেতু সাদ হচ্ছে একটা ছেলের নাম, তাহলে মানুষের নাম প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম। আবার ইনভার্টেড কমা শুরু হবে। বলছে যে আমি কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে চাই। এবার বাবা প্রশ্ন করছে কি, ডু ইউ নিড মানি? তোমার কি টাকার দরকার আছে? তোমার কি টাকার প্রয়োজন? এটা অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে শুরু হলে ক্যাপিটাল লেটার দিতে হবে। ইনভার্টেড কমার পরে শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ডু ইউ নিড মানি, প্রশ্ন করেছে, সুতরাং আমাদের দিতে হবে কোশ্চেন মার্ক। বাবার বক্তব্য শেষ, তোমার কি টাকার প্রয়োজন? এবার ছেলে কি বলবো? আবার ছেলে যা বলবে তাও ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। ইয়েস বা নোর পর একটা কমা দিতে হয়। ইয়েস ফাদার। তার বক্তব্য শেষ, এখানে কোনো রিপোর্টিং ভার্বের কাজ নেই, সুতরাং আমাদের এখানে আমরা ইনভার্টেড কমা শেষ করলাম। এর পরবর্তীতে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, এটা বাবার বক্তব্য। তাহলে আরেকটা বক্তব্য শুরু হবে ইনভার্টেড কমা দিয়ে। আমরা এখান থেকে নিয়ে নিই। এবার প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে থাকি। ইনভার্টেড কমার দিয়ে শুরু হলে আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে শুরুতে। আর ডোন্ট এটা আমাদের কন্ট্রাক্টেড ফর্ম, এখানে আমাদের অবশ্যই অ্যাপোস্ট্রফি দিতে হবে। ডোন্ট গো অ্যালোন, একা যেও না, অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, যেহেতু সময় ভালো যাচ্ছে না। আমরা এরপরে কোনো রিপোর্টিং ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের বক্তব্যটা এখানে শেষ করব ফুল স্টপ দ্বারা, কেন কোনো কমা দিতে হবে না। তাহলে আমরা পুরোটা একবার পড়ে নিই। Why are you going to বরিশাল? তুমি কেন বরিশালে যাচ্ছ? said father, বাবা জিজ্ঞেস করলো। তো সেই অনুযায়ী আমাদের বক্তব্য শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক আছে, ইনভার্টেড কমা শেষ। আর এখানে আমাদের
সেড ফাদার রিপোর্টিং ভার্বের শেষে আমাদের বক্তব্য শেষের কারণে আমাদের এখানে ফুল স্টপ রিপোর্টিং ভার্বের পরের বক্তব্য আছে ছেলের ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। আর রিপোর্টিং ভার্ব শেষে যদি বক্তব্যের শেষে যদি আমাদের অর্থাৎ রিপোর্টেড স্পিচের পরে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদের কমা দিতে হবে, ফুল স্টপ দেওয়া যাবে না। এখানে তাই কমা দিলাম আমরা, এরপর ইনভার্টেড কমা দিলাম, বক্তব্য শেষ। সেইড সাদ, সাদ যেহেতু এখানে নাম, ব্যক্তির নাম, ক্যাপিটাল লেটার, প্রপার নাউন, তার বক্তব্য শেষ তাই আমরা ফুল স্টপ দিলাম। এর পরবর্তীতে বাবা জিজ্ঞেস করলো ডু ইউ নিড মানি, প্রশ্ন করছে, ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে থাকে, এখানে কোনো রিপোর্টিং ভার্ব নাই, সুতরাং এটা আমরা ক্লোজ করে দিলাম ইনভার্টেড কমার মাধ্যমে। তারপর ছেলের বক্তব্য ইয়েস ফাদার, এখানেও রিপোর্টিং ভার্ব নেই, এটাও ইনভার্টেড কমার মাধ্যমে ক্লোজ। আর ইয়েস নোর পরে আমরা কমা দিতে হবে, কমা দিলাম, ফাদার পর ফুল স্টপ দিলাম, তার কারণ হচ্ছে এরপরে বক্তব্যের শেষে কোনো ইনভার্টেড কমা কোনো রিপোর্টিং ভার্ব নেই। পরের কথাটা টোটালি তার বাবার, ছেলে সাদের বাবার, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। তো এখানে ডোন্টের ডিটা ক্যাপিটাল লেটার, কারণ ইনভার্টেড কমা যে ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রথম ওয়ার্ডটার প্রথম বর্ণটাই আমাদেরকে ক্যাপিটাল দিতে হবে। আর কন্ট্রাক্টেড ফর্ম আছে ডু নটকে সংক্ষেপে লেখা হয়েছে ডোন্ট, তাই আমরা ইনভার্টেড কমা দিলাম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সবার শেষে ফুল স্টপ দিলাম, ইনভার্টেড কমা শেষ।